Good morning, students. Welcome to রাইট স্মার্ট একাডেমি। তোমাদের সবাইকে রাইট স্মার্ট একাডেমিতে স্বাগত জানাই। আমি তোমাদের জীবনবিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। আচ্ছা স্টুডেন্টস, সবাই বলো তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং প্রত্যেকের পড়াশোনাটাও কিন্তু সমানভাবে হচ্ছে বা এগোচ্ছে। দেখো, আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়ব সেটা হলো অষ্টম শ্রেণীর দশম অধ্যায় জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ এই অধ্যায়টি। আমরা কিন্তু এই অধ্যায় থেকে অলরেডি 4টে ক্লাস কমপ্লিট করেছি, যেখানে আমরা বিভিন্ন জীববৈচিত্র্য সম্পর্কে পড়ে এসেছি এবং জেনেছি জীববৈচিত্র্যের মধ্যে যে প্রধান একটা অংশ জীববৈচিত্র্যের বনাঞ্চল, সেই বনাঞ্চল সম্পর্কে আমরা পড়ে এসেছি এবং সেই বনাঞ্চলের এখন বর্তমান সময়ে যে সংকট বা যে বনাঞ্চল সংকুচিত হয়ে যাওয়ার ফলে পরিবেশে যে সংকট দেখা দিয়েছে সেগুলো সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি বা পড়িয়েছি। এবার আজকের ক্লাসে আমরা যেটুকু পড়েছি লাস্ট 4টে ক্লাসে, তারপর থেকে আজকের ক্লাসটা শুরু করব। আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম না, সমুদ্রের নিচে যে জীবন, সেখানে যে জীব বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। তোমরা সবাই লাস্ট ক্লাসের পড়াটা করে এসেছো তো? আচ্ছা, সবাই বলছো করেছো। আমার ক্লাসে কিন্তু নতুন ক্লাসে জয়েন হওয়ার আগে কিন্তু সবাই পুরোনো ক্লাসের পড়াটা অবশ্যই করবে। এটা কিন্তু আমার কথা আমি বলছি বলে যে করবে তা নয়। পুরোনো ক্লাসের পড়াটা যদি না করে আসো, তাহলে কিন্তু নতুন ক্লাসের পড়া অনেকটাই বুঝতে পারবে না এবং সেটা কিন্তু তোমাদের নিজেদেরই ভালো লাগবে না আজকের ক্লাসটা করতে। একটা জিনিস ছেড়ে আসলে সেই জিনিসটা সম্পর্কে যদি বোঝাতে গিয়ে আমি সেই জিনিসটার ব্যাপারে কথা বলি, তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না, যেহেতু তোমরা আগের ক্লাসের পড়াটা করোনি। সুতরাং এখানে প্রত্যেকে আশা করি সবাই আগের ক্লাসটা করে এসেছো। আমি কিন্তু কোয়েশ্চেন্স করব বা মাঝে মধ্যে পড়ার মাঝেও কোয়েশ্চেন্স করি, তোমাদের আনসার করতে হবে, কিন্তু আনসার না করতে পারলে উপযুক্ত ব্যবস্থা নেব আমি। বা আমার নতুন ক্লাসে কিন্তু তোমরা কেউ পড়াশোনা না করে আসলে আগের ক্লাসের, আমার নতুন ক্লাসে কিন্তু জয়েন হবে না। এটা আমি আগে আগের ক্লাসটা করে এসো, তারপরে নতুন ক্লাসে জয়েন হবে, এটা আমি প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি। আচ্ছা, তাহলে আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম সেখান দিয়ে তাহলে কটা কোয়েশ্চেন করি, দেখি তোমরা পারো কিনা বা আমি দেখি তোমরা কতটা পড়াশোনা করছো। আচ্ছা বলো তো, বায়োলুমিনেসেন্স পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে, বলো তো বায়োলুমিনেসেন্স কি? হ্যাঁ হচ্ছে, বাহ, অনেকেরই আনসার পেলাম। তাহলে বায়োলুমিনেসেন্স কি না, সমুদ্রের গভীরতায় একটা নির্দিষ্ট গভীরতা অবধি কিন্তু সমুদ্রের মধ্যে সূর্যালোক প্রবেশ করে। সমুদ্রে তখন সূর্যের আলো যতদূর অবধি প্রবেশ করে ততটা কি হয়, আলোকিত হয়ে থাকে সমুদ্রের মধ্যে। কিন্তু সমুদ্রের একটা নির্দিষ্ট গভীরতা বা যত তুমি গভীরে যাবে সূর্যের আলো কি হয়, কমতে থাকে, বা এমন একটা গভীরতায় কি হয়, সূর্যের আলো আর প্রবেশ করতে পারে না। তখন কি হয়, পুরোপুরি সেই জায়গাটা অন্ধকার থাকে। এই অন্ধকার জায়গায়, ঠিক আছে আমি বলে দিচ্ছি আরো ভালো করে, এই অন্ধকার জায়গায় কিন্তু কোনো আলোর সন্ধান মেলে না, যেহেতু সূর্যালোক প্রবেশ করতে পারে না। কিন্তু এক ধরনের আলো আছে যেটা কিন্তু সমুদ্রের মধ্যে ওই ওই রকম গভীরতায় দেখতে পাওয়া যায়। সেই আলোর কি না, কোনো উত্তাপ থাকে না, কারণ সেই আলোটা হলো ঠান্ডা আলো। বায়োলুমিনেসেন্সকে আমরা আরো একটা কথা বলতে পারি যে ঠান্ডা আলো, কারণ ওই আলোর কোনো উত্তাপ থাকে না বা ওই আলো থেকে কোনো তাপমাত্রা নির্গত হয় না। তাহলে সূর্যালোক ছাড়া আমরা যে আলো সমুদ্রের মধ্যে দেখতে পাই তাকে আমরা কি বলি, বায়োলুমিনেসেন্স। আর যে ধরনের জীবদেহের
থেকে এই আলো নির্গত হয় তাদেরকে আমরা কি বলি বলো দেখি? ভেরি গুড, বায়োলুমিনেসেন্ট জীব। আচ্ছা বলো তো, এই বায়োলুমিনেসেন্ট জীবদেহের মধ্যে এক ধরনের উৎসেচক থাকে, সেটা কি বলতো? বাহ, ভেরি গুড। তাহলে সেই উৎসেচকটা হলো লুসিফারেজ। তাহলে সেই উৎসেচকটা কি না, লুসিফারেজ। চল, ভেরি গুড, তোমরা পড়াশোনা করেছো যথেষ্ট। তাহলে আজকের ক্লাসটা আমরা এখান দিয়ে শুরু করছি। দেখো আজকে প্রথমে ছবিগুলো দেখো, দেখে তোমরা কি আইডিয়া করতে পারছো বলো তো? দেখো এগুলো প্রত্যেকটা একটা একটা সামুদ্রিক প্রাণী। প্রথম ছবিতে দেখছো, দেখো এটা একটা শার্ক, এটাকে বলা হয় হ্যামারহেড শার্ক। এরকম আরো শার্ক বা হাঙর, এরকম হাঙর মাছের কিন্তু অনেক প্রজাতি আছে, যেমন গ্রেট হোয়াইট শার্ক, নর্মাল শার্ক, এগুলো। এটা হচ্ছে হ্যামারহেড শার্ক। হ্যামারহেড মানে এই মাথাটা দেখো অনেকটা হাতুড়ির মতো দেখতে, সেই জন্য এদেরকে হ্যামারহেড শার্ক বলছি। এটা দেখো একটা স্কুইড, এটা তারপরে দেখো একটা অক্টোপাসের ছবি আছে, তার নিচে বাম দিকে ছবিটা দেখো, এটা এক ধরনের কাটল ফিশ, স্কুইডেরই মতো দেখতে হয়, আর এটা একটা অক্টোপাস। তাহলে এগুলো প্রত্যেকটা কি এক একটা সামুদ্রিক প্রাণী, এদেরকে সমুদ্রে জীব বলা হয়ে থাকে। আজকে আমাদের ক্লাসের টপিক কিন্তু সামুদ্রিক জীব। সমুদ্রের মধ্যে কেমন জীব আমরা দেখতে পাই বা কি কি জীব আমরা দেখতে পাই। দেখো সমুদ্রের জীব, প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন কথাটা হচ্ছে দেখো একটা গ্রিক শব্দ, প্ল্যাঙ্কটস বা ভেসে বেড়ায়। গ্রিক শব্দ প্ল্যাঙ্কটস থেকে কিন্তু প্ল্যাঙ্কটন শব্দটা এসেছে, যার অর্থ হলো ভেসে বেড়ায়। এরা এক ধরনের জলজ জীব। তাহলে প্ল্যাঙ্কটন কি? এরা এক ধরনের জলজ জীব যারা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে পারে না। তাহলে এই প্ল্যাঙ্কটন কিন্তু স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে পারে না। এরা বড় বড় জলজ প্রাণীদের যেমন মাছ, তিমি খুব গুরুত্বপূর্ণ খাদ্য। তাহলে এরা বড় বড় জলজ প্রাণীদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ খাদ্য। এরা প্রধানত দু ধরনের হয়, ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন শব্দটি কোথা দিয়ে এসেছে দেখো, গ্রিক শব্দ ফাইটস, যার অর্থ হলো উদ্ভিদ। এরা সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করতে পারে। আর জুপ্ল্যাঙ্কটন, এটার শব্দটার উৎপত্তি দেখো, গ্রিক শব্দ জুন, অর্থাৎ প্রাণী। প্ল্যাঙ্কটন তো আমরা আগেই জেনেছিলাম, গ্রিক শব্দ প্ল্যাঙ্কটস দিয়ে এসেছে, যার অর্থ ভেসে বেড়ায়। আর এখানে ফাইটো কথার অর্থ হলো উদ্ভিদ, আর জু কথার অর্থ গ্রিক শব্দ জুন থেকে এসেছে, যার অর্থ হলো প্রাণী। তাহলে উদ্ভিদ যারা ভেসে বেড়ায় তাদেরকে আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন বলি, আর প্রাণী যারা ভেসে বেড়ায় তাদেরকে আমরা জুপ্ল্যাঙ্কটন বলি। এরা কোথায় ভেসে বেড়ায় না, জলে, কারণ এরা একটা জলজ জীব। জুপ্ল্যাঙ্কটন এরা নিজেরা খাবার তৈরি করতে পারে না। তাহলে জুপ্ল্যাঙ্কটন কি করছে, এরা নিজেরা খাবার তৈরি করতে পারে না, অন্য প্ল্যাঙ্কটনদের খায়। অন্য আরো যে প্ল্যাঙ্কটন রয়েছে সমুদ্রে, আরো অনেক প্ল্যাঙ্কটন থাকে যারা ভেসে বেড়ায়, তাদেরকে এরা খায়, খেয়ে নিজেদের খাবার গ্রহণ করে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, প্ল্যাঙ্কটন হলো একটা সামুদ্রিক জীব। প্ল্যাঙ্কটন কথার অর্থ কোথা দিয়ে এসেছে না, গ্রিক শব্দ প্ল্যাঙ্কটস দিয়ে এসেছে, যার অর্থ হচ্ছে ভেসে বেড়ায়। এরা এক ধরনের কি না জলজ জীব। এরা কয় প্রকার হয় না, দুই প্রকার। এক হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, আর একটা হলো জুপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটনের ফাইটো কথার অর্থ কি না উদ্ভিদ, আর জুপ্ল্যাঙ্কটনের জুন কথার অর্থ হলো প্রাণী। ফাইটোপ্ল্যাঙ্কটন মানে বুঝে যাবে যে এটা উদ্ভিদ জাতীয় প্ল্যাঙ্কটন, আর জুপ্ল্যাঙ্কটন হলো এরা প্রাণী জাতীয় প্ল্যাঙ্কটন। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে সূর্যালোকের উপস্থিতিতে, আর জুপ্ল্যাঙ্কটন হলো এরা কিন্তু নিজেদের খাবার তৈরি করতে পারে না, এরা সমুদ্র অন্য প্ল্যাঙ্কটনদের খায়। বুঝতে পারলে তাহলে প্ল্যাঙ্কটন সম্পর্কে? এরপরে দেখো ফাইটোপ্ল্যাঙ্কটন। এই এককোষী আণুবীক্ষণিক জীবেরা সাধারণত জলের উপরের দিকটায় বাস করে। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন কি বলছে, এরা এককোষী এবং আণুবীক্ষণিক জীব, এরা সাধারণত জলের উপরের দিকটায় বাস করে।
সূর্যের আলোর সাহায্যে এরা খাবার তৈরি করে। আমরা একটু আগেই পড়লাম ফাইটোপ্ল্যাঙ্কটন সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করতে পারে। বিভিন্ন সামুদ্রিক জীবের খাদ্য এরা। এর বিভিন্ন যে সামুদ্রিক জীব রয়েছে তারা কিন্তু এই ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে নিজেদের আহার পরিপূর্ণ করে। দেখো বিভিন্ন সামুদ্রিক জীবের খাদ্য এরা। তাছাড়াও পরিবেশের কার্বনের ভারসাম্য বজায় রাখায় এদের ভূমিকা আছে। পরিবেশের যে কার্বনের চাহিদা রয়েছে সেই কার্বনের চাহিদা মিটিয়ে কার্বনের ভারসাম্য বজায় রাখতে কিন্তু এদের ভূমিকা আছে। ডায়াটম, ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ হলো ডায়াটম এবং ডিনোফ্ল্যাজেলেট। ডায়াটম এরা এককোষী, এরা এককভাবে ডায়াটম এরা এককোষী, এরা এককভাবে বা শৃঙ্খলাকারে কলোনি তৈরি করে। এদের কোষপ্রাচীর সিলিকা দিয়ে তৈরি। তাহলে কি বলছে? ডায়াটম হলো এক ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন। এরা এককোষী হয় এবং এককভাবে বা শৃঙ্খলাকারে কলোনি তৈরি করে। কলোনি বলতে একটা গ্রুপ, অনেকটা এলাকা জুড়ে কিন্তু এরা বসবাস করে। এদের কোষপ্রাচীর কি সিলিকা দিয়ে তৈরি। তাহলে ডায়াটমদের কোষপ্রাচীর সিলিকা দ্বারা তৈরি। আর এরা কিভাবে বাস করে? এরা এককভাবে বসবাস করতে পারে, আবার শৃঙ্খলাকারে কলোনি তৈরি করেও এরা বসবাস করে। ডিনোফ্ল্যাজেলেট, ডিনোফ্ল্যাজেলেটও হলো এক ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন। এরাও কি এককোষী। ডায়াটমদের মতো কিন্তু এদের সিলিকা দিয়ে কোষপ্রাচীর তৈরি হয় না। এরা এককভাবে থাকে বা এরা এককভাবেই থাকে, কলোনি তৈরি করে না। তাহলে ডায়াটম এবং ডিনোফ্ল্যাজেলেটের মধ্যে পার্থক্য কি? না, ডায়াটম কিন্তু এককোষী, এরাও এককোষী, এটা হচ্ছে এদের সিমিলারিটি। আর ডায়াটমদের সিলিকা দ্বারা কোষপ্রাচীর তৈরি, ডিনোফ্ল্যাজেলেটের কিন্তু সিলিকা দ্বারা কোষপ্রাচীর তৈরি হয় না। আর ডায়াটম হচ্ছে এককভাবে অথবা শৃঙ্খলাকারে কলোনি তৈরি করে, আর ডিনোফ্ল্যাজেলেট হচ্ছে এককভাবেই থাকে, কলোনি তৈরি করে না। বুঝতে পেরেছো তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং এদের উদাহরণ? চলো, ভেরি গুড। এরপরে দেখো কেল্প। এরা খুব বড় সামুদ্রিক শ্যাওলা। তাহলে কেল্পটা কি? এরা হলো খুব বড় সামুদ্রিক শ্যাওলা। সমুদ্রের অগভীর অংশে এরা জন্মায়। এমন ভাবে এরা বাড়ে যে সমুদ্রের নিচে প্রায় একটা অরণ্য তৈরি করে ফেলে। তাহলে কেল্প কি বলছে? কেল্প হলো একটা খুব বড় সামুদ্রিক শ্যাওলা। সমুদ্রের অগভীর অংশে এরা জন্মায়। অগভীর অংশ মানে খুব একটা গভীরে নয়, সমুদ্র তলের কিছুটা নিচে। তাহলে সমুদ্রের অগভীর অংশে এরা জন্মায়। এমন ভাবে এরা বাড়ে যে সমুদ্রের নিচে প্রায় একটা অরণ্য তৈরি করে ফেলে। একটা অরণ্য তৈরি করে ফেলে মানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এরা এদের বসবাস তৈরি করে, যার ফলে একটা অরণ্যের মতো দেখতে লাগে। এই কেল্প কিন্তু দেখো বেশিরভাগ প্রজাতির দেহ চ্যাপ্টা, অনেকটা পাতার মতো দেখতে। এই কেল্প বা এই যে শ্যাওলা, এদের দেখতে কিন্তু অনেকটা পাতার মতো এবং এদের দেহ একেবারেই চ্যাপ্টা। মূলের মতো একটা অংশের সাহায্যে এরা জলের নিচে কোনো কিছুর সঙ্গে আটকে থাকে। কি বলছে? না, মূলের মতো একটা অংশের সাহায্যে এরা জলের নিচে কোনো কিছুর সঙ্গে আটকে থাকে। এরা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে। তাহলে কেল্প সম্পর্কে আমরা কি জানলাম? না, কেল্প হলো খুব বড় একটা সামুদ্রিক শ্যাওলা। এদের দেহ চ্যাপ্টা হয় এবং অনেকটা পাতার মতো দেখতে হয়। পাতা যেমন হয় চ্যাপ্টা, অনেকটা সেরকম। এরা সমুদ্রের খুব বেশি গভীরে নয়, অগভীর অংশে জন্মায়। আর মূলের মতো একটা অংশ থাকে যার সাহায্যে এরা জলের নিচে কোনো কিছুর সঙ্গে কি থাকে না আটকে থাকে। এরা খুব তাড়াতাড়ি বাড়ে এবং সমুদ্রের নিচে এরা অত্যাধিক দ্রুত হারে বেড়ে একটা অরণ্য তৈরি করে ফেলে, যেটা একটা অনেকটা জায়গা জুড়ে এরা বসবাস করে। তাহলে বুঝতে পারলে কেল্প কি। এরপরে দেখো জু প্ল্যাঙ্কটন। আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন পড়লাম, এরপরে দেখো জু প্ল্যাঙ্কটন। এরা মূলত আণুবীক্ষণিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব। তাহলে জু প্ল্যাঙ্কটন কি? এরা মূলত আণুবীক্ষণিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, যাদের একটা বড় অংশই হলো বিভিন্ন সামুদ্রিক প্রাণীদের লার্ভা। দেখো বিভিন্ন সামুদ্রিক প্রাণীদের লার্ভাকে আমরা জু প্ল্যাঙ্কটনের মধ্যে রাখতে পারি। দেখো এরা মূলত কি? আণুবীক্ষণিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব।
অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কিন্তু এদের ভালোভাবে সচরাচর দেখা যায় না। যাদের একটা বড় অংশই হলো বিভিন্ন সামুদ্রিক প্রাণীদের লার্ভা। তাহলে যাদের একটা বড় অংশ হলো সামুদ্রিক প্রাণীদের লার্ভা। যখন সামুদ্রিক প্রাণীদের লার্ভা মানে প্রাথমিক অবস্থায় প্রাণীদের বাচ্চাদের প্রাথমিক অবস্থা। লার্ভা হলো একদম বাচ্চা হওয়ার প্রাথমিক অবস্থা। অবশ্য সবাই আণুবীক্ষণিক নয়। অবশ্য সমস্ত জুপ্ল্যাঙ্কটন কিন্তু আবার আণুবীক্ষণিক নয়। এরা সমুদ্রের উপরের তলে ভেসে বেড়ায়। কিছু জুপ্ল্যাঙ্কটন আছে আবার তুলনামূলক বড় বা খালি চোখে দেখা যায়। এরা কোথায় ভেসে বেড়ায়? না সমুদ্রের উপরের তলে ভেসে বেড়ায়। ফাইটোপ্ল্যাঙ্কটনদের মতো এরাও ভালো সাঁতার কাটতে পারে না, তাই ভেসে বেড়ায়। ফাইটোপ্ল্যাঙ্কটন যেমন ভেসে বেড়ায় সমুদ্রের তলে, তেমনি এরা ফাইটোপ্ল্যাঙ্কটনদের মতোই সাঁতার কাটতে অতটা ভালো পারে না, তাই ভেসে বেড়ায়। অবশ্য কেউ কেউ ভালো সাঁতার কাটতে পারে, কিন্তু শত্রুর চোখ এড়াতে বা সহজে খাবার সংগ্রহের উদ্দেশ্যে ভেসে বেড়ায়। তাহলে কিসের জন্য ভেসে বেড়ায়? শত্রুর চোখ এড়াতে বা সহজে খাবার সংগ্রহের উদ্দেশ্যে এরা ভেসে বেড়ায়। এরপরে দেখো সাগর কুসুম। সাগর কুসুম বলে একটা প্রাণী রয়েছে। দেখো কেমন দেখতে হয় এরা। সমুদ্রের ধারে বেড়াতে বেড়াতে অনেক সময় চোখে পড়ে বহু পাপড়িযুক্ত ফুলের মতো একটা জিনিস। তাহলে সাগর কুসুমটা দেখতে কেমন হয়? বহু পাপড়িযুক্ত ফুলের মতো একটা জিনিস। হাতে করে তুললে দেখা যায় একটা নরম আর লম্বা বৃন্তের উপরে ফুলের পাপড়িগুলো যেন ছড়িয়ে আছে। তাহলে কেমন? না হাতে করে যদি তুমি তোলো তাহলে দেখতে পাবে একটা নরম আর লম্বা বৃন্তের উপরে ফুলের পাপড়ি যেমন হয় চারিদিকে ছড়ানো, তেমনি ফুলের পাপড়ির মতো ছড়িয়ে আছে, এরকমটা দেখা যাবে। ধৈর্য ধরে কিছুক্ষণ লক্ষ্য করলে দেখতে পাবে যে পাপড়িগুলো সামনে আর পিছনে আন্দোলিত হচ্ছে বা দুলতে থাকছে। এটাই হলো কি সাগর কুসুম। তাহলে সাগর কুসুমটা কেমন দেখতে? না এর একটা এই ফুলের পাপড়ির মতো দেখতে হয় অনেকটা, আর একটা লম্বা আর নরম বৃন্ত বা মোটা বা একটা দণ্ডের উপরে ফুলের পাপড়িগুলি যেন ছড়িয়ে আছে। যেমন ফুল হয়, ফুলের পাপড়ি যেমন ছড়িয়ে থাকে, একটা প্রস্ফুটিত ফুল যেমন ফুলের পাপড়িগুলো যেমন ছড়িয়ে থাকে, তেমন একটা লম্বা বৃন্তের উপরে যেন ফুলের পাপড়িগুলো ছড়িয়ে আছে। ধৈর্য ধরে কিছুক্ষণ লক্ষ্য করলে দেখা যাবে যে পাপড়িগুলো সামনে আর পিছনে আন্দোলিত হচ্ছে। বেশি ধৈর্য ধরে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কি না পাপড়িগুলো সামনে এবং পিছনে আন্দোলিত হচ্ছে। এটাই হলো সাগর কুসুম। এই সামুদ্রিক প্রাণীটার দেহটা কিন্তু ফাঁপা হয়। তাহলে এই সাগর কুসুম যে প্রাণীটা, এই প্রাণীর দেহ কি হয়? ফাঁপা হয়। পাপড়ির মতো উপাঙ্গ গুলোর ঠিক মাঝখানে হলো তার মুখ। কি বলছে? না পাপড়ির মতো উপাঙ্গ, যে উপাঙ্গগুলো আছে ফুলের পাপড়ির মতো দেখতে যে উপাঙ্গগুলো আছে সেগুলোর ঠিক মাঝখানে হলো তার মুখ। এই পাপড়িগুলো আসলে কি না কোর্সিকা। তাহলে এই পাপড়িগুলো কি? এই পাপড়িগুলি হলো কোর্সিকা। এই কোর্সিকাগুলোতে থাকে অসংখ্য দংশক কোষ। তাহলে এই কোর্সিকাগুলোতে কি থাকে? না অসংখ্য দংশক কোষ। দংশক কোষ বলতে কোর্সিকাগুলোতে এক ধরনের কোষ থাকে যেগুলো দ্বারা তারা অন্যান্য ছোট মাছ বা প্রাণীকে দংশন করে বা কামড়ায় এবং সেই প্রাণীটাকে শিকার করে। দেখো ছোট মাছ বা অন্য কোনো প্রাণী শিকার করতে কাজে লাগে। দংশক কোষ মানে হচ্ছে কোর্সিকা গুলোতে যে দংশক কোষ থাকে, দংশন করা মানে কামড়ানো, তাই সেই দংশক কোষগুলি কিসে কাজে লাগে? না প্রাণী শিকার করতে এদের কাজে লাগে। তাহলে সাগর কুসুম কি বুঝতে পারলে? সাগর কুসুম দেখতে কেমন? না একটা ফুলের পাপড়ির মতো দেখতে হয় এবং এই ফুলের পাপড়িগুলি বা এদের এই ফুলের পাপড়ির মতো দেখতে উপাঙ্গগুলি একটা নরম আর লম্বা বৃন্তের উপরে সাজানো থাকে, আর এই পাপড়িগুলি কি হয় সামনে এবং পিছনের দিকে দুলতে থাকে। এটাই কি না সাগর কুসুম।
এদের কিন্তু দেহটা কিন্তু চ্যাপ্টা, এই ফাঁপা। এদের দেহটা হয় ফাঁপা। আর পাপড়ির মতো যে উপাঙ্গগুলো রয়েছে ঠিক তার মাঝখানে হলো এই সাগর কুসুম প্রাণীটার মুখ। এই পাপড়িগুলো কিন্তু আমরা যেটা বলছিলাম পাপড়ি, তো এই পাপড়িগুলো কিন্তু এই সাগর কুসুম প্রাণীটার কোষশিকা। এই কোষশিকা দিয়ে তারা কি করে না খাদ্য, প্রাণী শিকার করে খাদ্য গ্রহণ করে। আর এই কোষশিকাগুলিতে কি থাকে না বিভিন্ন ধ্বংস কোষ। বুঝতে পেরেছো তাহলে? চলো এবারে দেখো, সাগর কুসুম বলে একটা প্রাণী তো থাকেই, আরো একটা দেখো সাগর কলম বলে একটা প্রাণী কিন্তু থাকে। এই প্রাণীটার শরীরের দুই দিকেই সরু অংশ থাকে। তাহলে এই সাগর কলম প্রাণীটার শরীরের দুই দিকেই সরু অংশ থাকে, অনেকটা হাঁসের পালকের তৈরি কলমের মতো। তাহলে কি বলছে দেখো, সাগর কলম কেন বলছে? এই প্রাণীটার শরীরে কি থাকে না দুদিকেই সরু অংশ থাকে, অনেকটা কিসের মতো হাঁসের পালকের তৈরি কলমের মতো। সি পেনের সারা শরীর জুড়ে অসংখ্য শাখা। সাগর কলমের ইংরেজি হলো সি পেন। সি মানে সাগর আর পেন মানে কি কলম। সি পেনের সারা শরীর জুড়ে অসংখ্য শাখা, প্রতিটা শাখায় মূল দেহ থেকে বেরিয়েছে। তাহলে প্রতিটা শাখা কোথা দিয়ে বেরিয়েছে না মূল দেহ থেকে বেরিয়েছে। সি পেনকে পাথরে আটকে রাখতে সাহায্য করে এই শাখাগুলি। তাহলে দেখো সি পেনের সারা শরীর জুড়ে কি থাকে, অসংখ্য শাখা বা ব্রাঞ্চ থাকে। প্রতিটা শাখাই তাহলে কি না মূল দেহ থেকে বেরিয়েছে। সি পেনকে পাথরের সাথে আটকে রাখতে সাহায্য করে তাহলে এই শাখাগুলি। বুঝতে পেরেছো তাহলে সাগর কলম কেমন দেখতে হয়? দেখো এরপরে আমরা পড়বো অক্টোপাস। এদের বাহুর সংখ্যা 8, তাই নাম অক্টোপাস। তাহলে অক্টোপাসের বাহুর সংখ্যা কত? 8টা। তোমরা কখনো ভেবেছো যে অক্টোপাস প্রাণীটার নাম কেন? অক্টো মানে হচ্ছে কিন্তু 8, আর এদের বাহুর সংখ্যাও কিন্তু 8 এই প্রাণীটার, সেই জন্য এই প্রাণীটার নাম হয়েছে কি না অক্টোপাস। শরীর এদের কেমন না গোলাকার দেখতে হয়। এদের দেহের বাইরে কোনো খোলক নেই। অন্যান্য প্রাণীদের মতো এদের দেহের বাইরে কিন্তু খোলক নেই। এদের বাহুগুলো লম্বা লম্বা শুঁড়ের মতো, উপরের দিকটা মোটা আর নিচের দিকে ক্রমশ সরু। এদের বাহুগুলো কেমন হয়? প্রথমত তো এদের 8টা বাহু থাকে। এই এদের বাহুগুলো তাহলে কেমন দেখতে হয় না লম্বা লম্বা শুঁড়ের মতো, উপরের দিকটা মোটা আর নিচের দিকে ক্রমশ সরু। বাহুগুলোতে অনেকগুলো করে শোষক যন্ত্র থাকে। দেখবে অক্টোপাসের ছবিতে দেখছিলে প্রথমে যে অক্টোপাসের যে বাহুগুলো বা যে শুঁড়গুলো রয়েছে সেই বাহুতে দেখবে গোল গোল দেখতে বিভিন্ন অনেক অনেক শোষক যন্ত্র কিন্তু থাকে বাহুগুলোতে। এই বাহুগুলোর কেন্দ্রে থাকে মুখ। অক্টোপাসের দুটো বড় বড় চোখ থাকে। অক্টোপাসের মস্তিষ্ক আর চোখ অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সব থেকে উন্নত বলে মনে করা হয়। তাহলে অক্টোপাস দেখতে কেমন? এদের 8টা বাহু থাকে এবং প্রত্যেকটা বাহুতে অনেক শোষক যন্ত্র থাকে অনেকগুলো করে। এই বাহুগুলির কেন্দ্রে কি থাকে? এদের মুখ থাকে এবং অক্টোপাসের দুটি বড় বড় চোখও থাকে। অক্টোপাস তো একটা অমেরুদণ্ডী প্রাণী। তা এই অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে এই অক্টোপাসের মস্তিষ্ক বা ব্রেন আর চোখ হলো সবচেয়ে উন্নত। মানে এদের মস্তিষ্ক অনেক ভালো এবং এদের চোখও যথেষ্ট উন্নত। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সব থেকে উন্নত বলে মনে করা হয়। অধিকাংশ অক্টোপাসই কিন্তু খুব ছোট আকারের হয়। তাহলে অধিকাংশ অক্টোপাস কেমন হয় না খুব ছোট আকারের হয়। দেখো সবচেয়ে বড় অক্টোপাস হলো প্রশান্ত মহাসাগরের দৈত্যাকার অক্টোপাস। আর সবচেয়ে বড় অক্টোপাস কি না প্রশান্ত মহাসাগরের দৈত্যাকার অক্টোপাস। সব অক্টোপাসেরই বিষ আছে, তবে সাধারণত এই বিষক্রিয়া করে কাঁকড়া, চিংড়ি এইসব প্রাণীদের ওপর। কেবল ব্লু রিংড অক্টোপাস মানুষের পক্ষে প্রাণঘাতী হতে পারে। দেখো কি বলছে, সব অক্টোপাসেরই কিন্তু বিষ থাকে, তবে সাধারণত এই বিষক্রিয়া কাদের উপরে করে? কাঁকড়া, চিংড়ি এইসব প্রাণীদের উপর করে। কেবল ব্লু রিংড অক্টোপাস মানুষের পক্ষে প্রাণঘাতী হতে পারে। দেখতে যতই বীভৎস হোক না কেন, অক্টোপাসীরা কিন্তু নিরীহ আর ভীরু।
তাহলে কোন অক্টোপাস মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে? না, ব্লু রিংড অক্টোপাস। এরা কিন্তু দেখতে যতই বীভৎস হোক, এরা কিন্তু যথেষ্ট নিরীহ আর ভীরু জাতীয় প্রাণী। আক্রান্ত হলে এদের দেহের একটি গ্রন্থি থেকে কালি ছিটিয়ে জল ঘোলা করে দিয়ে পালিয়ে যায়। এরা যখন আক্রান্ত হয় তখন কি করে, নিজেদেরকে বাঁচানোর জন্য এদের দেহে একটা গ্রন্থি থাকে, সেই গ্রন্থি থেকে কালি ছিটিয়ে জল ঘোলা করে দিয়ে কি করে, শত্রুকে বোকা বানিয়ে পালিয়ে যায়। একটু বুঝতে পারলে এতটুকু? কারোর যদি এতদূর অবধি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, আমি কিন্তু সবটা বুঝে তারপরে কিন্তু আগাবো। চলো, ভেরি গুড, সবাই তাহলে বুঝতে পেরেছো। দেখো, মা অক্টোপাস আঙুরের মতো আকারের ছোট গোল গোল ডিম পাড়ে। মা অক্টোপাস যে, সে কিন্তু কেমন ডিম পাড়ে না, আঙুরের মতো দেখতে হয়, আঙুরের মতো আকারের ছোট গোল গোল ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বের না হওয়া পর্যন্ত মা অক্টোপাস পাহারা দেয়। তাহলে ডিম ফুটে যতক্ষণ না বাচ্চা বার হচ্ছে সেখান দিয়ে, ততক্ষণ অবধি মা অক্টোপাস কিন্তু সেই ডিমগুলোকে কি করে না, পাহারা দেয়। এমনকি খেতেও যায় না, যাতে কাঁকড়া বা অন্য প্রাণীরা ডিমের কোনো ক্ষতি না করে। তাহলে যতক্ষণ অবধি সেই এই ডিমগুলো ফুটে বাচ্চা বেরোচ্ছে, ততক্ষণ মা অক্টোপাস সেই ডিমগুলিকে ছেড়ে কোথাও যায় না, এমনকি খেতেও যায় না, যাতে করে অন্য কোনো প্রাণী যেমন কাঁকড়া বা অন্য প্রাণীরা ডিমের কোনো ক্ষতি না করে। মা অক্টোপাস তিলে তিলে অনাহারে মৃত্যুবরণ করার আগের মুহূর্ত অবধি সন্তানের যত্ন নেয়। খেতে না পারলে খুব স্বাভাবিকভাবেই অনাহারে মারা যাবে। তো সেটাই হয় যে মা অক্টোপাস তিলে তিলে অনাহারে মৃত্যুবরণ করার আগের মুহূর্ত অবধি সন্তানের যত্ন নেয়। তারপর ডিম ফুটে ছড়িয়ে যায় শিশু অক্টোপাসেরা। এইভাবে তাহলে মা অক্টোপাস ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চাদেরকে বড় করে। আর ধীরে ধীরে মা অক্টোপাসের মৃতদেহ নেতিয়ে পড়ে জলের তলায়। তাহলে ধীরে ধীরে মা অক্টোপাস তো মৃত্যুবরণ করে, সে ডিম থেকে নিজের বাচ্চা ফুটে ওঠার জন্য। মৃত্যুবরণের পরে কি হয় না, অক্টোপাসের মৃতদেহটা জলের তলায় নেতিয়ে পড়ে। আচ্ছা, এরপরে দেখো স্কুইড আর কাটল ফিশ। স্কুইডের বাহু কিন্তু 10টা, মাথার কাছে থাকে 8টি ছোট আর 2টো বড় লম্বা মাংসল প্রত্যঙ্গ। আমরা পড়ার শুরুতে দেখছিলাম স্কুইডের ছবি, স্কুইড এবং কাটল ফিশ। দেখো মাথার কাছে এদের, তাহলে স্কুইডের বাহু কটা না, 10টা, আর অক্টোপাসের বাহু কটা, 8টা। মাথার কাছে থাকে 8টি ছোট আর 2টো বড় লম্বা মাংসল প্রত্যঙ্গ। এই হলো মোট 10টা বাহু। প্রতিটি বাহুতে থাকে একাধিক শোষক যন্ত্র। অক্টোপাসের যেমন শোষক যন্ত্র ছিল প্রত্যেকটা বাহুতে, স্কুইডেরও কিন্তু বাহুতে একাধিক শোষক যন্ত্র থাকে। এদের দেহ কেমন হয়, লম্বাটে টর্পেডোর মতো। স্কুইডের দেহ কেমন দেখতে হয় না, লম্বাটে এবং টর্পেডোর মতো। আর লেজের দিকে রয়েছে পাখনা। শোষক যন্ত্রের সাহায্যে শিকার করে। আক্রান্ত হলে বাদামি কালির মতো তরল জিনিস ছিটিয়ে জলের রং ঘোলাটে করে শত্রুকে বোকা বানিয়ে পালিয়ে যায়। তাহলে অক্টোপাসের মতোই স্কুইডও কিন্তু শত্রুর হাত থেকে নিজেকে বাঁচাতে কি করে, এক ধরনের তরল জিনিস, বাদামি কালির মতো তরল জিনিস ছিটিয়ে জলের রং ঘোলাটে করে শত্রুকে বোকা বানিয়ে কি করে পালিয়ে যায়। দৈত্যাকার স্কুইড বাস করে আটলান্টিক সমুদ্রের গভীরে। দৈত্যাকার স্কুইড সেগুলো কিন্তু আবার অনেকটা বড় আকারের হয়। সেজন্যই বলছে দৈত্যাকার স্কুইড বাস করে কোথায় না, আটলান্টিক সমুদ্রের গভীরে। এরা সাধারণত 50 থেকে 60 ফুট লম্বা হয়। ওই ধরনের স্কুইড কিন্তু আবার 50 থেকে 60 ফুট, মানে বুঝতেই পারছো যথেষ্ট কিন্তু বড়। 50 থেকে 60 ফুট লম্বা হয়। এদের বাহুর দৈর্ঘ্যই কিন্তু 30 ফুট এবং এদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত না, 30 ফুট। দেহের মধ্যে আছে অনেকটা বর্ষার ফলার মতো দেখতে ক্যালসিয়াম ঘটিত একটা শক্ত জিনিস। তাহলে এদের দেহের মধ্যে কি রয়েছে না, ক্যালসিয়াম ঘটিত একটা শক্ত জিনিস থাকে। স্কুইডের আত্মীয় কাটল ফিশ, মানে স্কুইডের মতনই অনেকটা দেখতে বা একই জাতীয় কাটল ফিশ সমুদ্রের ধারে পচে গেলে এই ক্যালসিয়াম ঘটিত শক্ত জিনিসটা সহজেই
কি করা যায় না সংগ্রহ করা যায়। এই জিনিস সমুদ্র ফেনা নামে বিক্রি হয়। তাহলে সমুদ্র ফেনা নামে কি বিক্রি হয় না স্কুইডের দেহে অবস্থিত এক ধরনের ক্যালসিয়াম ঘটিত শক্ত জিনিস, যেটা সমুদ্র ফেনা নামে বিক্রি হয়। কখন? যখন হচ্ছে স্কুইড বা কাটল ফিশ মারা যায়, তারপরে এই শক্ত জিনিসটা যেটা ক্যালসিয়াম দ্বারা তৈরি, সেটা সমুদ্র ফেনা নামে বিক্রি হয়। তাহলে স্কুইড এবং কাটল ফিশ সম্পর্কে আমরা জানলাম। এতদূর অবধি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারোর যদি কোথাও বোঝার অসুবিধে থাকে আমাকে অবশ্যই বলবে। চলো, ভেরি গুড, সবাই তাহলে বুঝতে পেরেছো। আজকে তাহলে আমাদের ক্লাসটা এতদূর অবধি থাকলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।